দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বাংলার ইতিহাস যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সেই প্রবন্ধের কিছু কথা, মানে এটির উৎস, এটির মূল কথা বা বলতে পারো বিষয়বস্তু, এবং সবশেষে এটির কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো তাহলে এটির মূল গ্রন্থ এবং কিছু কথা আগে আলোচনা করে নেই। এই প্রবন্ধটির উৎস হলো এখানে বাংলার ইতিহাস, মানে যেটি নাম, সেই নামের যে প্রবন্ধ গ্রন্থ সেটি হলো এর উৎস। আমরা দেখে নেব মূল কথা। গদ্যের বিষয়করণ, ঐতিহাসিক প্রেক্ষিত আলোচনার উপপাদ্য। এই পাঠ সিরাজের কলকাতা আক্রমণ অংশ হতে সংগৃহীত। সিরাজের সিংহাসন লাভ থেকে শুরু করে বেন্টিঙ্ক শাসনকাল পর্যন্ত বাংলার ইতিহাস বর্ণিত। গদ্যের প্রাথমিক পর্ব প্রকাশ করে সিরাজদৌল্লা চৌপালায় করে দুর্গে উপস্থিত হয়েছিল। ইউরোপীয়রা সম্মুখে নিত, যেখানে সুস্পষ্ট প্রকাশ কৃষ্ণদাসকে আশ্রয় হেতু নবাবের ইংরেজদের উপর আক্রমণ। সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গ সমর্পণ করে সিরাজের নিশ্চিত শিবির গমন। সেখানে ইউরোপীয় বন্দীর সংখ্যা 146 জন। সেনাপতির নিশ্চিন্ত রাত্রিবাসের হেতু যে গৃহ নিশ্চল হলো, তা দীর্ঘে 12 হাত, প্রস্থে 9 হাত। কিন্তু বায়ু সঞ্চারের কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। একটি মাত্র জানালা দারুণ গ্রীষ্মকালে ইউরোপীয় বন্দীদের নিক্ষিপ্ত করা হলো। ঘোরতর অবস্থা আর তীব্র পিপাসায় বন্দীরা কাতর হলো। জানালার কাছে যাওয়ার জন্য প্রাণবায়ু সুস্থ বায়ুর পানে চেয়ে বিবাদে লিপ্ত হলো, কারণ সকলেই বাঁচার তাগিদে লড়াইয়ে সম্মুখীন। নিদারুণ এক ইতিহাসের সাক্ষী সেই রাত, অধিকাংশ মৃত্যুমুখে পতিত। এই করুণ ইতিহাস অন্ধকূপ নামে খ্যাত। আশ্চর্য এখানেই যে নবাব এই স্থলে অজ্ঞাত, অর্থাৎ বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জ্ঞাত নন। 21শে জুনের ঘটনা, যেখানে নবাব জীবিত হলেও সাহেবকে, মানে হলওয়েল সাহেবকে ধনাগার দেখালেন, তবে সেখানে টাকার পরিমাণ 50 সহস্র। এরপর কলকাতার নাম আলীনগর রেখে সিরাজের মুর্শিদাবাদে প্রস্থান। জুলাই হুগলিতে উত্তীর্ণ হয়ে সিরাজ ওলন্দাজ ও ফরাসি বাহিনীর নিকট অর্থ চান। ভয় প্রদর্শনে ওলন্দাজেরা 4.5 লক্ষ আর ফরাসিরা 3.5 লক্ষ টাকা দিয়ে পরিত্রাণ পায়। 1765 খ্রিস্টাব্দে দিনেমারেরা এই দেশে বাসের অনুমতি পেয়ে শ্রীরামপুর নগর সংস্থাপিত হয়। সিরাজদৌল্লা জয়লাভে প্রফুল্ল হয়ে পূর্ণিয়ার অধিপতি শৌকত জংকে আক্রমণ করে। এরপর মুখোমুখি যুদ্ধ, সিরাজের আক্রমণ এবং পরিশেষ পর্বে শৌকত জংয়ের মৃত্যু। পরিশেষে শৌকত জংয়ের ধনাগার থেকে ন্যূনাধিক টাকা উদ্ধার ও শৌকত জংয়ের যাবতীয় অন্তঃপুরিকাগণের মুর্শিদাবাদে গমন। ইতিহাস এক দলিল রেখে যায় তার ভয়াবহতায়। রবীন্দ্রনাথ বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বলেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের শ্রেষ্ঠ বাঙালি একজন সাহিত্যিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভীষণ দারিদ্রতার সঙ্গেই ছোট থেকে বড় হয়েছিলেন। তার যে অধ্যাপকেরা ছিল, সেই অধ্যাপকেরা 1839 খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিলেন। বিদ্যাসাগরই একমাত্র বাংলা গদ্যকে সাবলীল ও শৃঙ্খলাবদ্ধ সাহিত্য গদ্যে পরিণত করেছিলেন। বিদ্যাসাগরই একমাত্র ছেদ চিহ্নগুলিকে যথাযথ স্থানে ব্যবহার করেছিলেন। তিনি বাংলার ইতিহাস সহ বেশ কয়েকটি পূর্ণাঙ্গ প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন। আমরা দেখতে পাই বিদ্যাসাগরের লেখা বাংলার ইতিহাস যে গ্রন্থটি, সেই
গ্রন্থটি হলো মূলত বাংলা ভাষা ও সাহিত্যের মূল কাজ। এই বইটিতে তিনি বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় যে সাহিত্য, সেই সাহিত্যকে তুলে ধরেছিলেন। বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি করা এবং পাঠকদের মধ্যে ইতিহাস চেতনার বিকাশ ঘটানো। বাংলার ইতিহাস এই বইটিতে বিদ্যাসাগর বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন দিক তিনি আলোচনা করেছিলেন। তিনি প্রাচীন বাংলার বিভিন্ন রাজবংশ যেমন গুপ্ত, পাল, সেন এবং মুসলিম শাসনের ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিলেন। এছাড়াও তিনি বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের উপর আলোকপাত করেছিলেন। বাংলার ইতিহাস মূলত পলাশীর যুদ্ধ ও তার পরবর্তী সময়ে বাংলার রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নিয়েই এই গ্রন্থটি লেখা হয়েছে। এই বইটিতে তিনি বাংলার তৎকালীন নবাব সিরাজদৌল্লার শাসন আমল থেকে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা এবং এর প্রভাব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিলেন। এছাড়াও এই বইটিতে তিনি শিক্ষা ব্যবস্থা, সমাজ সংস্কার এবং তৎকালীন বাংলার মানুষের জীবনযাত্রাকেও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিলেন। এই বইটির মূল অংশ জুড়ে রয়েছে পলাশী যুদ্ধের ঘটনাবলী এবং এই যুদ্ধের প্রেক্ষাপট, সিরাজদৌল্লার ক্ষমতাচ্যুতি এবং কোম্পানির শাসন প্রতিষ্ঠার বিবরণ। এই বইটিতে এই জিনিসগুলি খুব সুন্দরভাবে আলোচিত করা হয়েছে। পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কোম্পানির কার্যকলাপ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা এই অংশে তুলে ধরা হয়েছে। তাছাড়াও এই বইটিতে তৎকালীন শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়াও বিধবা বিবাহ ও নারী শিক্ষার মতো বিষয়গুলির উপর তিনি খুব সুন্দর আলোকপাত করেছিলেন। এবারে আমরা এই গ্রন্থের যে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর, সেই প্রশ্নোত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরব। বাংলার ইতিহাস প্রবন্ধটি কার লেখা? বাংলার ইতিহাস প্রবন্ধটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। রচনা অনুসারে কার দুই হস্ত বদ্ধ ছিল? রচনা অনুসারে দুই হস্ত বদ্ধ ছিল হলওয়েল সাহেবের। ইংরেজের আশ্রিত হবার জন্য নবাব কৃষ্ণদাসকে কি শাস্তি দিয়েছিলেন? ইংরেজের আশ্রিত হবার জন্য নবাব কৃষ্ণদাসকে কোনো শাস্তি দেননি, বরং মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দেন। রচনায় উল্লেখিত বন্দিগৃহের কতজন বন্দী জীবিত ছিল? রচনায় উল্লেখিত বন্দিগৃহের বন্দী জীবিত ছিল 23 জন। রচনা অনুসারে নবাব কলকাতায় কতদিন ছিলেন? রচনা অনুসারে নবাব কলকাতায় ছিলেন 9 দিন। রচনা অনুসারে সিরাজদৌল্লা কখন দুর্গে আসেন? রচনা অনুসারে সিরাজদৌল্লা দুর্গে আসেন বেলা 5টার সময়। নবাব যাবার আগে কার হাতে দুর্গ সমর্পণ করেন? নবাব যাবার আগে দুর্গ সমর্পণ করেন সেনাপতি মানিকচাঁদের হাতে। নবাব সিরাজদৌল্লা কলকাতার নাম বদলে কি রেখেছিলেন? নবাব সিরাজদৌল্লা কলকাতার নাম বদলে রেখেছিলেন আলীনগর। দিনে মারেরা শ্রীরামপুর নগর স্থাপন করে কত খ্রিস্টাব্দে? দিনে মারেরা শ্রীরামপুর নগর স্থাপন করে 1756 খ্রিস্টাব্দে। এই প্রবন্ধে বাংলার কোন শাসকের কথা আছে? এই প্রবন্ধে বাংলার নবাব সিরাজদৌল্লার কথা আছে। পূর্ণিয়ার অধিপতি কে ছিলেন?
পূর্ণিয়ার অধিপতি ছিলেন শওকত জং। নবাবের ইংরেজ আক্রমণের প্রধান কারণ কি ছিল? নবাবের ইংরেজ আক্রমণের প্রধান কারণ ছিল ইংরেজ কর্তৃক কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবের হাতে কতজন ইউরোপীয় বন্দী ছিলেন? নবাবের হাতে 146 জন ইউরোপীয় বন্দী ছিলেন। রচনায় উল্লেখিত বন্দী গৃহের মাপ কেমন ছিল? রচনায় উল্লেখিত বন্দী গৃহের মাপ ছিল 12 হাত দীর্ঘ ও 9 হাত প্রস্থ। লেখকের মতে অন্ধকূপ হত্যার জন্য দায়ী ছিলেন কে? লেখকের মতে অন্ধকূপ হত্যার জন্য দায়ী ছিলেন নবাবের সেনাপতি মানিক চাঁদ। অন্ধকূপ হত্যার খবর নবাব কবে পান? অন্ধকূপ হত্যার খবর নবাব পেয়েছিলেন 21শে জুন। পূর্ণিয়া কে অধিকার করেন? পূর্ণিয়া অধিকার করেন নবাবের সেনাপতি মোহনলাল। রচনা অনুসারে নবাব কবে হুগলিতে আসেন? রচনা অনুসারে নবাব হুগলিতে আসেন 2 জুলাই। রচনা অনুসারে অন্ধকূপ হত্যা কবে হয়েছিল? রচনা অনুসারে অন্ধকূপ হত্যা হয়েছিল 20 জুন। পরিত্রাণ পেতে ওলন্দাজরা নবাবকে কত টাকা দেন? পরিত্রাণ পেতে ওলন্দাজরা নবাবকে 4.5 লক্ষ টাকা দেন।